তো জয় হিন্দ বন্ধুরা, আবারও একবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমাকে অনেক ভাই কমেন্ট করছিল যে দাদা ভাই, সিআরপিএফ দুর্গাপুরে যে কিভাবে ফিজিক্যাল মানে মেজারমেন্টটা করছিল সেই নিয়ে একটা তুমি সম্পূর্ণ তথ্য দাও। কারণ তুমি তো নিজে একটা সিআরপিএফ এর দুর্গাপুরে মাঠ করে এসেছো এবং তোমার যে প্রবলেমটা হয়েছিল বা তোমার যে যাতে বাদ দেওয়া হয়েছে এবং কিভাবে ফিজিক্যাল মেজারমেন্ট করছিল সেটা কিন্তু আজকের এই ভিডিওটা পুরো আমি বিস্তারিত করব। দেখো, শুধুমাত্র সিআরপিএফ এর দোষ আমি এবার দেব না। সিআরপিএফ গ্রুপ সেন্টার যে এবারই শুধুমাত্র হার্ড করেছে এটা কিন্তু পুরো ভুল কথা। সিআরপিএফ দুর্গাপুর যে গ্রুপ সেন্টার, ওটা যে একটা গ্রুপ সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সিআরপিএফ এর বড় একটা সেন্টার। ওখানে মানে ওখান থেকেই সবাইকে পোস্টিং এ ফেলা হয় সিআরপিএফ দেরকে। আর ওখানে কিন্তু এবার না, প্রত্যেকবার ওখানে কিন্তু হার্ড করা হয়। কারণ প্রত্যেকবার যারা মানে এসএসসি জিটি ওখানে পড়েছে, ওখানে রেড জোন সকলেই বলেছে এবং আমি কিন্তু ওইখানেই পড়েছিলাম। কিন্তু আমি নিজে উপলব্ধি করতে পেরেছি যে ওখানে কতটা একটা রেড জোন বলতে গেলে। সর্বপ্রথম যেটা বলবো যে সিআরপিএফ দুর্গাপুর গ্রুপ সেন্টারে যে সকল মেজারমেন্ট মানে যে সকল মেজারমেন্ট করার যারা দায়িত্ব থাকে তারা কিন্তু এখানকার মানে ওখানকার না। তাদেরকে অন্য জায়গা থেকে এখানে আনা হয় শুধুমাত্র মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে? আমি গিয়ে যতটা বুঝলাম ওখানে কিন্তু ওদের ওই গ্রুপ সেন্টার থাকেই না তারা, ঠিক আছে? যে প্রিজাইডিং অফিসার যারা আছে তারা কিন্তু ওখানকার না, তারা অন্য কোনো জায়গা থেকে এসেছে। এবং দুর্গাপুরের যারা স্থায়ী মানে যারা ওখানে পোস্টিং মানে ওখানকার দায়িত্বে থাকে, ওখানেই কাজ করে মানে ওখানেই পোস্টিং তাদের, তাদের কিন্তু কথাবার্তা আমি শুনে দেখেছি, তাদের কিন্তু কথাবার্তা অনেক ভালো। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, ওখানে সর্বপ্রথম হাইটে খুব মেজারমেন্ট চলছিল, ঠিক আছে? যাদের 73-74 হাইট তাদেরকেও হাইটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছিল। আমার হাইট হচ্ছে 171.5, ঠিক আছে? আমি সর্বপ্রথম ভয় করেছিলাম হয়তো আমি হাইটে হয়তো বাদ চলে যাব। কিন্তু আমি কোনো সময় এখনো পর্যন্ত হাইটে বাদ যাইনি। কিন্তু আমি সিআরপিএফ এ যখনই পড়েছে তখন আমি দেখলাম যাদের 174-73 হাইট তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। এবং আমি যখন যাই আমার কিন্তু মনে ভয় ছিল আমি যে হাইটেই বাদ যাব। কিন্তু আমার যখন মেজারমেন্ট করবে, আমাকে যখন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে নিল, সবকিছু করে নেওয়ার পরে যখন ঢুকাচ্ছিল মানে যখন মেজারমেন্ট করবে ঘরের ভিতরে কিন্তু মেজারমেন্ট করছিল, ওদের মেজারমেন্টটা কিন্তু হচ্ছিল ঘরের ভিতরে। যখন ঘরের বাইরে বারান্দায় যখন বসিয়ে রাখছিল, ঠিক আছে? হয়তো যাদের দুর্গাপুরে গ্রুপ সেন্টার যাদের মেজারমেন্ট করেছে বা যাদের ফিজিক্যাল করেছে তারা জানো যে ঘরের ভিতরে মেজারমেন্ট করছিল, বাইরে একটা জায়গায় বসিয়েছিল, ওখান থেকে নিয়ে আবার ঘরের সামনে বারান্দায় বসাচ্ছিল, তারপরে ঘরে ঢুকাচ্ছিল। যখন ওখানে বসেছিলাম তখন একটা বাঙালি স্যার আসলো। বাঙালি স্যার এসে বলল যে তোদেরকে যদি হাইট এবং বুকে বাদ দিয়ে দেয় কোনো জায়গায় মানে কোনো প্রবলেম দেখায়, তোরা দ্বিতীয়বার মাপ নিস, মেপে নিবি তোরা, ঠিক আছে? তো সকলে বললো আচ্ছা স্যার ঠিক আছে। তারা কিন্তু বাংলায় বলছে, কারণ ওখানকার সব কিন্তু যারা মেজারমেন্ট করছে তারা কিন্তু কেউ বাঙালি না, নন বাঙালি, সব কটা নন বাঙালি। কিন্তু কিছু কিছু বাঙালি স্যার ছিল, তারা কিন্তু বলছিল যে তোরা মাপিয়ে নিবি দ্বিতীয়বার, বলবি যে আমাকে স্যার আর একবার মাপুন। আমার ভুল হচ্ছে এটা। যখন আমি মাপতে গেলাম মানে আমার নিজের কথা আমি বলি, নিজে যখন আমি প্রবেশ করলাম ঘরের ভিতরে, সর্বপ্রথম আমার যে ফর্মটা ছিল ফর্মটা নিল। ফর্মটা নেওয়ার পরে সর্বপ্রথম ওরা হাইট মাপছে, ঠিক আছে? সর্বপ্রথম ওরা হাইট দেখছে। হাইট দেখছে বলতে গেলে যে স্ট্যান্ড স্টিলের যে ফিতিগুলো হয় না, ওদের একটা কাঠের মতো একটা সিস্টেম আছে। আমার ওটা কিন্তু একটা সন্দেহজনক লাগছিল, ঠিক আছে? যাই হোক, কাঠের একটা ইয়ে আছে। তো ওইটা যখন দাঁড়াচ্ছিল তখন মানে অনেক কিছু মানে পেট নরম কর, কাঁধ নামা, পাগুলা ঠিক কর, তোর নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে এসিস, কোন কাস্টে, এগুলো কিন্তু কত নম্বর পেয়েছে এগুলো কিন্তু জিজ্ঞেস করছো। জিজ্ঞেস করতে করতে আবার পেটে হালকা বাড়ি মারছে আর কাঠটা ধড়াম করে নামিয়ে দিচ্ছে, ঠিক আছে? এভাবে কিন্তু ওরা হাইট মাপছে। এবং কেন হাইট কমে যাচ্ছে, ধরো তুমি এভাবে ষাট হয়ে দাঁড়িয়ে আছো, হাইট পটাম করে মাথাকে একটু তো কুচু হবেই হবে তুমি। আর যেই কুচু হচ্ছে সেইটা যখন মাপছে তখন কিন্তু হাইট কমে যাচ্ছে। কিন্তু আমি, অনেকেই বলছিল যে মাথা নিয়ে কমে দিচ্ছে, আমি কিন্তু স্ট্রেট হয়ে দাঁড়িয়েছিলাম, কোনো কিন্তু আমি মাথা নোঙাইনি বা কিচ্ছু করিনি। যাক, আমার মাথায় মারার সত্ত্বেও কিন্তু আমার হাইট কিন্তু কমেনি, আমার যেটা হাইট সেটাই আমি কিন্তু পেয়েছিলাম ওখানে। দ্বিতীয়বার মাপছে বুক। বুক মাপার সময়তেও কিন্তু স্ট্যান্ড স্টিলের ফিতি দিয়ে কিন্তু বুক মাপছে। আমার নিজের অভিজ্ঞতা, এত টাইট আমার এই সাইড দিয়ে, পুরো এই সাইড দিয়ে বুক মাপছিল, তা এত কষে ধরেছে কি বলবো, রশি দিয়ে যেমন কষে না, যেমন একবার টাইট করে যাতে যেন এটা না খুলে সেরকম ব্যাপার, এত কষে বাজে এখানে দাগ বসে যাচ্ছিল। প্রথমবার একবার আমার বুক মাপতে গেল তখন কিন্তু হাতটা মানে আমি বুকটা বললো ফোলা, আমি যেই ফুলে গেছি ও কিন্তু মানে অফিসারটা কিন্তু একটা কিছু একটা মিস্টেকের কারণে হাতটা কিন্তু কেটে যায়, স্ট্যান্ড স্টিলের ফিতি তো এত টাইপ দিয়ে মারছে, ঢিলটা না দেওয়ার কারণে কিন্তু কেটে গেল সঙ্গে সঙ্গে। কেটে যাওয়ার পরে সে কি করলো কি, আবার একটু ব্যান্ডেজ মানে ওই অফিসারই মাপবে কিন্তু ও ছাড়া কাউকে মাপতে দিবেই না।
তো যাই হোক ওই অফিসার কিন্তু আমাকে বললো কিছুক্ষণ ওয়েট কর। ওই অফিসার গেলো, হাতে কিন্তু ব্যান্ডেজ করলো, সবকিছু করলো, সঙ্গে সঙ্গে মেডিসিন, ডাক্তার এসে মেডিসিন করে দিল। 2 সেকেন্ড পরে আমাকে আবার বললো বুক খোলা, বুক নরমাল কর। নরমাল করলাম, নরমালেই বলছে পুষছে না তোর। মানে কি বলবো, এতটাই কষছে যে মানে বিখ্যাত কষা কষছে। যারা দুর্গাপুরে পড়েছিল তারা হয়তো সকলেই জানো যে বুকে এবং হাইটে কতটা কষছে ওরা, এবং মাথায় এত জোরে মেরে যে হাইট মাপছে সেটা কি বলবো। আর তারপরে প্রথমে হাইট মাপছে, তারপরে চেস্ট মাপছে, তারপরে ওয়েট মাপছে। এইভাবে কিন্তু ওরা মেজারমেন্ট করছে। এবার কেউ যদি বলে দুর্গাপুরে এবারে কিন্তু রেড জোন, কিন্তু না, এটা কিন্তু ভুল কথা। দুর্গাপুর কিন্তু এবার রেড জোন না। দুর্গা কিন্তু প্রত্যেকবারই রেড জোন হয়, এবং যারা 2025 সালে এক্সাম দেবে তাদেরও যদি দুর্গাপুরে পড়ে তাহলে কিন্তু সেটাও রেড জোনই থাকবে। দুর্গাপুরে কোনো সময়তেই রেড জোন কিন্তু সরে না। দুর্গাপুরে এনি টাইমই ওখানে হার্ড হয়। দুর্গাপুরে কোনো সময়তে ওরা করে না। আমি কিন্তু দুর্গাপুরে কিন্তু সিআরপিএফ এর একটা যখন ডিপার্টমেন্টালি একটা পরীক্ষা হয়েছিল যে টেটসম্যানের, সেটাই কিন্তু আমি গিয়েছিলাম, সেটাই কিন্তু ও তো কড়াকড়ি করেনি। কারণ ওখানে অন্য কোনো বাহিনী আসেনি। ওরাই ওখানকার লোকেই কিন্তু মেপেছিল। ওখানকার অফিসার গুলাই মেপেছিল। কিন্তু এসএসসি জিডির বোর্ডটা তো একটা আলাদা না? তার জন্য ওরা অন্য জায়গায় কিন্তু লোক এসেছিল। অন্য জায়গা থেকে অফিসার এসে কিন্তু মাপজোক করছিল। যার কারণে এত মেজারমেন্ট করছিল। দেখো দুর্গাপুরের এই যে দুর্গাপুরে একটা দুর্গাপুরে যে সিআরপিএফ গ্রুপ সেন্টারটা আর একটা শিলিগুড়ি গ্রুপ সেন্টার ছিল, 2 জায়গাতেই কিন্তু হার্ড করছিল। শুনেছি শিলিগুড়ি গ্রুপ সেন্টার হয়তো আমার ছিল না, দুর্গাপুরে আমার ছিল, এবং শিলিগুড়ি যাদের ছিল তারাও কিন্তু বলছিল যে শিলিগুড়ি গ্রুপ সেন্টারে যে হার্ড মেজারমেন্ট চলছে তা ভাবান্তর ভাই। প্রচন্ড হার্ড মানে চলছে। তারপরে ওদের যে মানে আমি দুর্গাপুরে তো রান তো আমি করতেই পারিনি, রান করার সুযোগই তো পাইনি। তো রান শুনেছিলাম নাকি অনেকটা মাঠ, কি মাঠ অনেকটা বেশি আছে যতটা সম্ভব শুনেছি, কিন্তু আমি নিজেও জানি না মাঠ আদেও বেশি আছে না কম আছে। যারা মেজারমেন্ট করছে তারা কিন্তু বলছে যে মাঠ মানে যারা রান করছে তারা বলছে নাকি মাঠ বড় আছে, ঠিক আছে। তো সত্যি কথা বলবো ভাই, যখন আমি মাঠ করতে যাই, যখন আমি বসি, আমার আগে 2টো ব্যাচ কিন্তু মেজারমেন্ট হয়ে গেল। ওরা কিন্তু একটাই ব্যাচ করে, ওরা একটাই ব্যাচ করছিল, আমাদেরও ব্যাচ কিন্তু একটাই করেছিল, যারা ফিট হয়েছিল তাদেরকে একটা ব্যাচ। যখন হাইট মেজারমেন্ট করছে, লম্বা লম্বা ছেলে সব হাইট দেখছে বাদ চলে যাচ্ছে, আমার থেকে বেশ লম্বা, তাদের 173-74 হাইট হবে, বাদ চলে যাচ্ছে। আমার তো ভয়ে ভাই জান শুকিয়ে গেছে। আমি তো হাইটেই বাদ, আমি তো হাইটেই বাদ চলে যাবো, তাহলে আমার কিছু করে না। কারণ এক শিক্ষার্থী হাইট আমি কিন্তু কোনো জায়গায় বাদ যাই না। আমি তো জানি 170 নেবে দরকার, কিন্তু ওরা তো 173 হাইট, তাদেরকেও বাদ দিয়েছে হাইটে। আমার তো জান শুকিয়ে যাচ্ছে, আমি হয়তো হাইটেই বাদ চলে যাবো। বুকে যে বাদ যাবে এটা কোনোদিন আমি কোনোদিনই ভাবিনি। যাই হোক, আমি কিন্তু হাইটে যেই পাস করে গেলাম আমি কিন্তু মনে মনে খুশি হয়ে গেলাম, তাহলে হাইটে যেহেতু পাস করে গেছি তাহলে আর কোনো চিন্তাই নেই আমার। কিন্তু যে আমি বুকে বাদ যাবো, বুকে যে এত কষছে, আমি স্যারকে বলছি স্যার আমার তো লাগছে, নরমাল কর, তারপরেও বলছে নরমাল কর। মানে কি বলবো, বুক যে এত টাইট করছে, যদি একটা রস্সা নিবে, রস্সা দিয়ে যতটা তোমার ক্ষমতা ততটা বাঁধবে। আমার সেই সময়কার ফোন ছিল না, নাহলে ছবি তুলতাম, ছবি তুলে সেটাও তোমাদেরকে দেখাতাম। এইগুলো পুরো আমার দাগ বসে গেছিল, এতটাই স্ট্যান্ডার্ড স্কেলের পৃথিবী এতটাই শক্ত করে কষছে। না কষলে ধরো, শক্ত করে যদি না কষে, যখন আমি বুক ফোলাম সেই সময় কি অফিসারের হাত না ছাড়তে পারে কোনদিন কেটে যায়, হালকা যদি ঢিল থাকে কোনদিন কাটে। এতটাই কষছে যে পুরো হাত কেটে গেল। তো যাই হোক, অনেক কটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা তোমার তো সিআরপিএফ দুর্গাপুরে পড়েছিল, সবকিছু একটা অ্যানালাইসিস করে একটা ভিডিও দাও। তো আজকের এই ভিডিওটা আমি সবকিছু অ্যানালাইসিস করলাম। তো যাই হোক, আমি মাঠ সম্পর্কে আর এখন আর কোনো ভিডিওই করবো না, মাঠ সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি জানিয়ে দিলাম। দ্বিতীয় দিন থেকে অনেক ভাই কমেন্ট করছে যে অঙ্কে প্রবলেম হচ্ছে, অনেক ভাই জিআই প্রবলেম হচ্ছে, অনেক ভাই হিন্দিতে প্রবলেম বলছে। আমি দ্বিতীয় দিন থেকে এবার শুধুমাত্র পড়া রিলেটেড ভিডিও আনবো। আমি কিন্তু এইসব ভিডিও আর আনবো না ভাই, এই ভিডিও দেখে আর কোনো লাভ নেই। এখন শুধু পড়াশোনা করতে হবে, যা হয়ে গেছে বর্তমান নিয়ে চলতে হবে। অতীতকে নিয়ে ভেবে থাকলে অতীতেই পড়ে থাকবে, বর্তমানে এগাতে পারবে না। কেশব দের একটা কথা বলেছিল, কেশব দে মানে গানটা শোনা হয়তো, কেশব দে হয়তো ছিল সিঙ্গার, কেশব দে। তো একটা কথা বলেছে যে অতীতকে ভাবলে অতীতেই পড়ে থাকবে, সামনে আর এগানো হবে না। তাই অতীতকে ভুলে সামনে এগাতে হবে। আর সামনে একটা বড় পরীক্ষা চলেছে, মাঠ তো মানে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এক্সাম না 4 তারিখ থেকে যাই এক্সাম। পড়াশোনার জন্য মনোযোগ দিতে হবে, পড়াশোনায় মানে বেশি বেশি আকর্ষণ হতে হবে পড়াশোনা থেকে। এই মাঠ মেডিকেল নিয়ে আর ভেবে লাভ নাই, যখন তোমার মাঠ পড়বে পড়বে, নিজেকে বেশি বেশি প্রিপারেশন নিয়ে নিতে হবে, তাহলেই হবে, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাকে অনেকজন